অনেকেই ভৌতিক ঘটনাগুলিকে মনে করেন যে কল্পনা মিশ্রিত ঘটনা বা হয়তো গল্প কেউ কারো কল্পনা শক্তি এতই সুন্দর যে গল্পকারে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে পাঠায় কথায় গল্প ভূতুরে আড্ডা স্টেশন। কিন্তু এইরকম ব্যক্তির সঙ্গে যদি কোনো রকমের ভৌতিক কাণ্ড হয় বা ভৌতিক ক্রিয়াকলাপের সম্মুখীন হয় তখন কি হতে পারে বুঝতে পারছেন তো? এরকম ঘটনাই কিন্তু আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজকেও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন এই ঘটনাগুলি শুনে, গল্প বলা তো ভুল হবে কারণ সত্যি তো ঘটনা এগুলি। ঘটনাগুলি শুনে যে হ্যাঁ আমার জীবনেও ঘটেছে বা আমার কাছেও আছে, ওই তো শুনেছিলাম ওইখানে। পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8011006740 অথবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com নামে সেখানেও পাঠাতে পারেন বা আমাদের মেইল কথায় গল্প এবং নামে ইনস্টাগ্রাম হ্যান্ডেল আর অলসো ফেসবুক পেজ আছে সেখানেও পাঠাতে পারেন। আজকে কিন্তু দুজনের ঘটনা শেয়ার করব, তিন্নির ঘটনা অ্যান্ড অলসো অভয় নিয়োগী, যে সবসময় ভাবতো হয়তো আমরা অনেক সময় হ্যালুসিনেট করেও মানুষের ভয় হয়, ভূতে ধরা ভাবে। ওর সঙ্গেও কিন্তু একটা কিছু ঘটেছিল যে ও নিজেই আমাকে সবকিছু বলেছে, আমি মানছি দিদি আমি এইগুলি ভাবতাম, বাট আমার সঙ্গে যখন হলো তখন বুঝতে পারলাম যে যা রটে তা কিছু তো বটে। এতগুলি লোক যখন এক্সপেরিয়েন্স তোমার এতটা এপিসোড চলে নিয়ে এসেছো, ডেফিনেটলি কিছু না কিছু তো ঘটে হয়তো। তো চলো প্রথম কিন্তু আমি তিন্নির ঘটনা আজকে শেয়ার করবো। একজন তিন্নির তো আমি তো বললাম ও ব্যাংকিং সেক্টরে আছে। তোমরা এতদিনে তিন্নিকে পুরো জানো ও কি করে না করে, তো নতুন করে বলার কিছু নেই। তো তিন্নি না একজন ক্লায়েন্ট কাস্টমার আছে যে মানে বয়োজ্যেষ্ঠ এবং তিন্নি ওনাকে মানে বাবার মতোই, মানে একটা হয় না একটা সম্মান করা, এবং উনিও কিন্তু এই তিন্নি বলো বা তিন্নির যে সাবঅর্ডিনেট ওদেরকেও মানে নিজের বাচ্চাদের মতোই ট্রিট করেন, মানে ভালোবাসেন আর কি, ওরকম স্নেহ। হ্যাঁ, তো এই ভদ্রলোকের কিন্তু মেয়েরই বিয়ে হয়ে গেছে এবং গত 2 বছর আগে ভদ্রলোকের পত্নী বিয়োগ ঘটে, মানে ওনার স্ত্রী মারা যান। তো অনেকদিন পর ভদ্রলোক এসেছেন এবং ওনার কিছু টাকা ফিক্স করবেন, আবার কিছু উঠাবেন, কিছু একটা এটার জন্য এসে, এবং তিন্নি ওনাকে ইয়ে করছিলেন, কথা বলছিলেন তিন্নির সাথে, মানে তিন্নির সঙ্গেই উনি কনসাল্ট করছিলেন কি করলে কি হয় না হয় ভালো হয়। তো তিন্নি বলছে জানো তো ওনাকে যে দেখতাম উনি না মানে ভালোই ছিল, স্বাস্থ্যবানই বলা যায়, কিন্তু এবার যে এসেছেন আঙ্কেলকে দেখে আমার খুব খারাপই লাগলো। তো উনি না একদম পুরো শুকিয়ে গেছেন এবং আহ, কেমন যেন হয়ে গেছেন। তো আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কি হয়েছে, এরকম অবস্থা। তো আঙ্কেল না একটু মানে ম্লান হেসে বললে যে কি বলবো, তোমরা আজকালকার জেনারেশনের ছেলে মেয়ে, তোমরা তো বিশ্বাসই করবে না। যখন বলবে মানে বলেছেন আঙ্কেল যে বিশ্বাস করবে না, তখনই তার তিন্নির মনে স্ট্রাইক করেছে ডেফিনেটলি কিছু না কিছু তো গড়বড় আছে যে আঙ্কেল বলতে চাইছে না। তো বলছে, তিন্নি বললেন যে আঙ্কেল আপনি আমাদেরকে বলতে পারেন। তো বলছে অ্যাকচুয়ালি তুমি তো জানো আমার, যেহেতু ওনার বললাম অনেকদিন থেকেই তিন্নিদের ব্যাংকে ওনার খাতা আছে, ওনার ওয়াইফের সবকিছু আছে। তো ওনার ওয়াইফ যে মারা গেছে তিন্নিরা কিন্তু জানতেন। তো উনি বললেন যে তুমি তো জানো তোমার আন্টি মারা গেছেন, কিন্তু জানো তো আমি তোমার আন্টিকে ফিল করতে পারি। এই কথা যখন বলেছে তিনি তো পুরো নেড়ে চড়ে বসেছেন। বলি কেন, কিভাবে বললেন? বলছে দেখো এইগুলি কথা না আমি আমার মেয়েদেরকে বললে ওরাও হয়তো বিশ্বাস করবে না, ভাববে হয়তো এত বছরের আমাদের ম্যারিড লাইফ হয়তো আমি হ্যালুসিনেট করছি, বা যেহেতু একটা হ্যাবিট ছিল তাই হয়তো আমি শুনতে পাচ্ছি অভ্যাসবশত। কিন্তু কথাটা সেটা না। তো কথাটা হলো যে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওনার তো মোবাইল আছে, ওই মোবাইলে না আগে ওনার বিয়ের দিনে আগে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তোলা হতো না, সেই ব্ল্যাক এন্ড হোয়াইট বিয়ের ছবি ওনার মোবাইলে কিন্তু এজ এ মানে ওই আমরা অনেক সময় হয় না যে ফোনে যে আমরা ইয়েটা থাকি স্ক্রিন, যে হোম স্ক্রিনটা বা লক স্ক্রিনটা ওইরকম রাখা ছিল। তো বলছে একদিন জানো তো হঠাৎ দেখি মোবাইলে সেই ফটোটা নেই এবং অন্য একটা আমাদের আমাদের দুজনের অন্য একটা ফটো। তো তখন তিন্নি তো অবাক হয়ে বলছে ও ভাবছে হয়তো আমার হাত লেগেই তো হয়ে যেতে পারে, তাই না? হতেই পারে। আমি যদি আমার মেয়েদেরকেও বলতাম ওরাও এটাই বলতো যে বাবা বয়স হয়েছে তো তুমি করে তুমি ভুলে গেছো, কিন্তু ব্যাপারটা কি হলো, মানে যেই মোবাইলের স্ক্রিন গার্ডটা এসছে না ওই ফটোটা আর কি ওনার মোবাইলে ছিল না, আর ওই ফটোটা নাকি ওনার ওয়াইফের পছন্দ মতো ছিল। তো এই কথাটা শোনার পর তো তিনি পুরো গায়ে কাটা দিয়ে উঠেছে। হ্যাঁ, তো আরো যেটা বললেন যে জানো তো তোমার আন্টিকে আমি সবসময় ফিল করতে পারি। আমার 3 মেয়ের তো বিয়ে হয়ে গেছে, বাড়িতে আমি একাই থাকি,
কিন্তু আহ, আমি আমার বেডরুমে তো আমি আমার ওয়াইফের সঙ্গে থাকতাম, সবসময় ওর প্রেজেন্সটা অনুভব করতে পারি। বা অনেক সময় এরকম হতো যে আমি বেডরুমে শুয়ে আছি, ও হয়তো রান্নাঘরে টুংটাং করে কাজ করছে, বা ওই আরেকটা রুমে হয়তো কাপড় ভাঁজ করছে, কাপড় ভাঁজ করার সময় চুরির আওয়াজ হয় না, ওইরকম আমি পুরোপুরি তোমার আন্টিকে ফিল করতে পারি। হ্যাঁ, তো আর ওটার জন্যই আমার শরীরটা এত ডিটোরিয়েট করছে, বা স্বাস্থ্য, তুমি বলছো যে আমার স্বাস্থ্য ভেঙে গেছে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো মা, ওকে, ও তো আমার অর্ধাঙ্গিনী ছিল। হ্যাঁ, আমি ওতপ্রোত ভাবে ওর সঙ্গে জড়িত, ও আমার সঙ্গে অতপ্রোত ভাবে জড়িত। ও না অন্য ডাইমেনশনে গিয়েও সেটা ছাড়তে পারিনি, বা সেটা অভ্যাসবশতই বলো, ও আমার কাছে কিন্তু আসে। কিন্তু ব্যাপারটা কি হয়ে যায় বলো তো, ও তো একদম টোটালি এখন ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডে চলে গেছে। ওইখান থেকে যে কেউ যদি, সে যতই আমাদের মানে কাছের হোক, যতই প্রিয়জন হোক, ওরা যে আসে না, ওটা কিন্তু আমাদের শরীরে খুব একটা এফেক্ট করে। যেটা আমি সবসময় বলি, যে কথায় গল্পে অনেকবার বলেছি, যে নেগেটিভ এন্ড পজিটিভ হতে পারে ওনার সোলটা, পজিটিভ সোল, ভালো সোল, বাট উনি তো একটা পুরোপুরি একটা বিপরীত তোমার দুনিয়ায় চলে গেছেন। ওখান থেকে বারবার এই দুনিয়াতে আসলে এই অরাটা, ওনার যে মানে আঙ্কেলের যে অরা আমি বললাম না, একটা পজিটিভ অরা, ওটা কিন্তু হ্যাম্পার হয়। এবং তার দরুনই কিন্তু এই যে বলে না, ভূত দেখলে প্রচন্ড জ্বর আসে বা শরীর খারাপ হয়, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। আঙ্কেলও কিন্তু সেটাই তিন্নিকে বললো। হ্যাঁ, তো বলছে যে তখন তিন্নি বলে যে আঙ্কেল এটা সলিউশনটা কি, বলছে এটা সলিউশন হয়তো ভগবানই আমাকে দিয়ে দিয়েছে জানো। তো এখন যদিও আমি ওই জিনিসটার থেকে অনেকটা বেরিয়ে এসেছি, এখন আর তোমার আন্টিকে ওরকম ভাবে আমি ফিল করতে পারি না। বলছে কি করে হলো? তো বলছে আমার মেছো মেয়ের, ওর ছেলের বয়স 6-7 বছর, কিন্তু জন্মের পর থেকে ও না ওই বলে না আন্ডারওয়েট, আন্ডারওয়েট তো চলো ঠিক হ্যাঁ, বাট ওর ওয়েটটা এতই কম এবং এতই সবসময় ভুগতে থাকে না, ইভেন স্কুল থেকে অব্দি কমপ্লেন আসে যে আপনার ছেলেকে একটু ভালো করে দেখেন বা ইয়ে করেন, ও এতটা মানে ওর হেলথ ইস্যু হতে থাকে, বা ও এতটা দুর্বল, স্কুলে যে অ্যাক্টিভিটি হয় ওগুলিতেও ভালো করে পার্টিসিপেট করতে পারে না। কেন মানে যেহেতু ওরা খুব ভালো একটা ফ্যামিলি, ফিনান্সিয়ালি স্ট্রং ফ্যামিলি থেকে বিলং করে, এক্সকিউজ মি, ফিনান্সিয়ালি স্ট্রং একটা ফ্যামিলি থেকে বিলং করে, তো ডেফিনেটলি ডাক্তার পয়সা খরচ করার তো পিছপা হওয়ার বলে কথাই নেই। তো যাই হোক, ওদের মেঝো মেয়েদের একটা ট্যুর প্ল্যান হয়েছিল নর্থ ইস্টের দিকে, যেখানে গৌহাটি কামাখ্যা মন্দির পড়ে। অ্যান্ড সেখানে ওরা মানে ওনার শাশুড়ি মা বলেছিল যে কামাখ্যা মন্দিরে যাচ্ছ, ওই কামাখ্যা মায়ের যে গর্ভের দিকে একটা জল টাচ করতে হয় না আমাদের, সেই জলটা ছেলের মাথায় ছুঁয়েও হয়তো অনেক রকমের বাধা বিঘ্ন মায়ের আশীর্বাদে কেটে যেতে পারে। তো ওরা গুয়াহাটি গেল এবং কামাখ্যা মায়ের দর্শন করলো। এবং কামাখ্যা মায়ের আমি একটা কথা বলে বলে দিই, যে আমরা যে নামে নামে পুজো দেই না, ধরো আমার বাড়িতে ধরো আমি প্রিয়া বা রাজের নামে পুজো দেবো, বা আমার শ্বশুর মশাইয়ের নামে, আমরা কিন্তু নাম যখন লিখবো 3টা ভাগে, মানে কাগজের এরকম টোপলা হয়, হ্যাঁ, যেখানে মায়ের সিঁদুর থেকে ধরে মায়ের ফুল, ইনফ্যাক্ট তোমরা মানে যখন আমরা পুজো দিতে যাই, মালা একটা একটা দেওয়া হয়, যে মালাটা আমরা মায়ের শিলা যে খণ্ডটা আছে মায়ের, সেই ইয়েতে শিলাখণ্ডে পরিয়ে দিই, এবং সেটাই কিন্তু রিটার্ন হয়ে মানে মায়ের আশীর্বাদ রূপ পান্ডা, ওখানে যে পান্ডা যে পুজো করে উনি কিন্তু আমাদের গলায় পরিয়ে দেন। তো যেহেতু ওর বাবার নামেও পুজো দিয়েছে, এবং পুজো দেওয়ার পর বাবার নামের টোপলাটা মানে যে কাগজের যে প্রসাদের ইয়েটা, ওটা বাবাকে দিয়েছে এবং মালাটাও দিয়েছে। তো উনি সেটা আলমারিতে তুলে রেখেছিলেন। সেদিন কি হয়েছে, হঠাৎ ওনার না শরীরটা ভালো লাগছে না, তো বলছে যে মায়ের ফুলটা অনেক সময় হয় না আমাদের, দেখো ছোটবেলাও কিন্তু ঠাকুরের আশীর্বাদ বা ঠাকুরের জল আমাদের মাথায় দেওয়া হতো যদি আমরা ভয় পেতাম বা শরীর খারাপ হতো। তো সেদিন থেকে সেদিন কি হয়েছে, মায়ের মালাটা তুলে না কেন জানো আঙ্কেল বলছে আমি জানি না, হয়তো মাই সেটা আমাকে দিয়ে করিয়েছেন, কারণ জেনারেলি এরকম তো হওয়ার কথা ছিল না, আমি কেনই বা আলমারি খুলে সেই মালাটা নিয়ে আসবো, আমার মাথার উপরে রেখেছি। এবং বিশ্বাস করো, সেদিন আমি খুব নিশ্চিন্তে ঘুমিয়েছি, এবং তারপর থেকে কিন্তু তোমার আন্টির প্রেজেন্স আমি কোনোদিনও ফিল করতে পারিনি। তো এটা তো হলো। আর আঙ্কেল এসছে কেন, আঙ্কেল এটার জন্য এসে যে উনি কিছু ক্যাশ একটু উইথড্র করবে, বিকজ উনি যাবেন হলো গয়া। গয়ায় কেন যাবেন? গয়ায় এর জন্য যাবেন যে ওনার মা বাবার নামে পিণ্ড দেওয়ার জন্য। আহ, উনি নাকি, যেহেতু ওনার অনেক, উনি বিজনেসম্যান, অনেক বড় বড় ওনার অয়েল মিল আছে, তো বিজনেসের দরুনে উনি ওই কাজটা করতে পারেননি, কিন্তু আমরা জানি যে
মুখাগ্নি বলো বা এসব রিচুয়ালস ঘরের কিন্তু বড় ছেলেই করে। তো ওনার কোনো না কোনো মানে এটা শাস্ত্র মতে, যদিও আমি মনে করি যে যেহেতু আমরা সন্তান সবারই সেটা ইকুয়াল অধিকার, কারণ মা বাবা সবাইকেই ভালোবাসে, তো শাস্ত্র মতে কিন্তু এই বিধি। তো ওটার জন্য উনি বলছেন যে ছোট ভাই তো করেছে, আমার মন মানছে না বলে আমি যাব, এবং ভাবছি তোমার আন্টির নামেও কিন্তু গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসবো। কারণ আমার মনে হচ্ছে ওর কিছু না কিছু একটা ইচ্ছা আছে বা কোনো কিছু কষ্ট হচ্ছে, যেটা হয়তো বারবার জানান দেওয়ার জন্য আমাকে আসছে। তো আমি ওর নামে পিণ্ড দিয়ে ওকে মুক্তি দিতে চাই, সো দ্যাট নেক্সট যেটা ওর লাইফ হোক বা নেক্সট যদি সে যেখানেই থাকুক সে ভালো এবং নিশ্চিন্তে থাকে। তো আঙ্কালের থেকে কিন্তু ও বলেছে তিন্নি যে আমি কিন্তু এরকম একটা মানে আমার দিদি আছে, কথায় গল্প ভূতুর আড্ডা স্টেশন ওর চ্যানেল আছে, সেখানে আমি আপনার ঘটনা পাঠাবো, আঙ্কালের সম্মতি নিয়ে কিন্তু তিন্নি আমাদেরকে ঘটনাটা শেয়ার করেছে। তো ওয়ান্স এগেইন তিন্নি, থ্যাংক ইউ সো মাচ তিন্নি এরকম ঘটনা পাঠানোর জন্য। তিন্নি তো দেখো মানে এই আঙ্কেলের সঙ্গে কি সুন্দর বন্ডিং তো আছে। আর তিন্নির আঁকা যারা দেখছো, ও যে কমেন্ট করে ওখানেও তোমরা দেখতে পারো, ওইটাই ওর চ্যানেল, ও কিন্তু দারুণ দারুণ আঁকে, তুমি দেখতেই পাচ্ছ। আর পেছনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বিকজ আঁকার সঙ্গে যেহেতু আমার মেয়েও আঁকার সঙ্গে রিলেটেড, সব টিয়ার বানানো, তো তিন্নির ড্রয়িং গুলিও আমি দেখি, টিয়াকেও দেখাই, তোমরা কিন্তু দেখতে পারো। তো চলো, যারা নতুন দেখছো রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড অলসো শেয়ার করতে ভুলো না নিজের প্রোফাইলে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা বন্ধুদের গ্রুপে। ঠান্ডা লেগে গেছে, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে বুঝতে তো পারছো, ক্ষমা করো যদি মাঝে মধ্যে কাশি বা খারাস টাইপের যদি চলে আসে, চেষ্টা করব যতটুকু পারি নিজেকে কন্ট্রোল করে প্রেজেন্ট করার। তো চলো নেক্সট চলে যাব হলো অভয় নিয়োগী, যার কথা আমি বলছিলাম যে আমাকে পাঠিয়েছে যে দিদি তুমি এটা এত ঘটনা শেয়ার করো, কিন্তু সবসময় ভাবতাম যে যারা পাঠায় তাদের কল্পনা শক্তি প্রচন্ড বেশি, এই মানুষের সঙ্গে যদি ভূতরেও কিছু ইনসিডেন্ট হয়ে যায় তো ভাবতে পারছো ওর অবস্থা কি হবে। শুরু করছি। অভয়ের ঠাকুমা আছে, অভয়ের দাদু নেই, অভয়ের কাকা আছে, কিন্তু ওদের ডিভাইড হয়ে গেছে, মানে পোর্শন একটা বাড়িকে দুই ডিভাইড করে নিয়েছে। অভয়ের বাবা কিন্তু তোমার সেলস এন্ড মার্কেটিং এ আছেন, যে প্রায়শই তোমার ট্যুরে যান আর কি, হ্যাঁ ট্যুরে যেতে হয় ওনার, যেহেতু ফিল্ড ওয়ার্ক থাকে, অনেক অন্য রাজ্যেও যেতে হয়, হ্যাঁ স্টেটেও যেতে হয়। আর অভয়ের ঠাকুমা অভয়দের সঙ্গেই থাকে, উনি অনেকটা বেড রিডেন, পট করে না উঠতে পারেন না, বিছনায় শয্যা মানে শয্যা অবস্থায় থাকেন। অভয়ের মা আছেন, তো যেহেতু আর কি ওর কাকারা মানে পুরোপুরি মানে দুটো আলাদা আলাদা বিল্ডিং, তো মেইন গেট দুজনের আলাদা হয়ে গেছে যখন, তো কাকা কাকিমনির সঙ্গে ভালো রিলেশন, আপ ডাউনও করে, বাট ঠাকুমা কি হয় যেহেতু মানে ঠাকুমা হলো তোমার বড় বউ যেহেতু অনেক আগে এসছে, ওনার সঙ্গে বন্ডিংটা খুব স্ট্রং, তাই মানে অভয়দের সঙ্গেই থাকে, হ্যাঁ ও কাকিমুনিও কিন্তু আসছে, সবকিছু টেক কেয়ার করছে, সবকিছুই ঠিক আছে। তো একবার কি হয়, একদিন বিকেলবেলা মানে অভয় প্রচন্ড পেটে ব্যথা করে, এমন পেইন না মানে ও পারছে না, তো ওকে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়। ওখানে দেখা গেল যে ওর অ্যাপেন্ডিক্স এর প্রবলেম, আর অ্যাপেন্ডিক্সটা এত মানে ক্রুশিয়াল পর্যায়ে পৌঁছে গেছে না যে ওকে ইমিডিয়েট অপারেট করতে হবে। তো অপারেট করার পর তখন অভয়ের বাবা টাউনেই ছিল, থ্যাংক গড। অ্যান্ড অপারেট করার পর ওই 2 দিন ছিল, তো ওকে বেশ ভালো ভালো নার্সিং হোমেই নেওয়া হয়েছিল, ও প্রাইভেট কেবিনেই ছিল, ওর বাবা ছিল ওর সঙ্গে। তো 2 দিন পরে ওকে ছুটি দেওয়া হয়, তো ওকে অপারেট করতে হয়েছে পুরোপুরি, হ্যাঁ মানে স্টিচ বাগেরা সব দিয়ে অপারেটই করতে হয়েছে প্রপারলি, কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল ছিল। তো ঠিক আছে, ও যখন বাড়ি এসেছে, আসার পর তো সবাই তো দেখতে ঠেকতে আসে, তো 3 দিন পর না ওর বাবার তো দেখেছি ছেলে নার্সিং হোম থেকে ঘরে চলে এসেছে, এখন তো ওর কাকাও আছে, যেহেতু কাকিও আছে মাও আছে, টেক কেয়ার করতে হবে, ওর বোনের বাড়িও টাউনে, তো বোনের ছেলে বলো মেয়ে বলো একটু ফোন করলে চলে আসবে। তো বলছে যে একটা মিটিং ছিল ইম্পর্টেন্ট, আমি চলে যাচ্ছি, মিটিংটা আবার না করলে না হয়, সেটা অন্য স্টেটে আর কি। ঠিক আছে, তো উনি চলে গেলেন। আর অভয়ের বাবা যখন ঘরে থাকে না, তখন অভয়ের মা, অভয় বাড়ি ফিরলে সঙ্গে সঙ্গে লক করে দেয়, হ্যাঁ আর এটা সবাই জানে, যেহেতু মানে অভয়ের বাবা বাড়ি থাকেন না, বৌদি লক করে দেন, কারোর আসার হলে না ওনাকে ফোন করে, মোবাইলে ফোন করে বলে বৌদি আসছি দরজাটা খোলো, তো উনি দরজাটা তখন খুলে নেন। একদিন কি হয়েছে, যেদিন অভয়ের মানে 4 নম্বর দিন, তো অভয়ের বুঝতে পারছো স্টিচ গেছে, পট করে তো আর শোকায় না স্টিচ, তোর ছোট মানে ওর পিসির ছোট মেয়ে এসছে, এসে অভয়ের সঙ্গে কথাবার্তা বলে বলছে কালকে মা আসবে রে, আজকে আসতে পারিনি, আজকে আমি তোকে দেখতে এসেছি, তো ঠিক আছে কালকে পিসির সঙ্গে তুই চলে আসিস। তো অভয় কি হয়েছে, যেহেতু বুঝতেই পারছো অপারেশন হয়েছে ওর, সেদিন আমি বললাম ওর বাবা গেছে ট্যুরে, তো ওই দিন কি হয়েছে, ওর মা গেছে পুজো দিতে, ওর মা ঠাকুমা কিন্তু ঠাকুমার রুমে শয্যাশায়ী, পুজো দিতে গেছে, অভয়কে ওর মা জিজ্ঞেস করে গেছে কিছু লাগবে না কেন, আমি পুজোর ঘরে ঢুকলাম, বলে না তুমি যাও,
আমি ঠিক আছি, আমি টিভি দেখছি। তোর মা গেছে, আর ওর অভয় যে বসেছে না, ধরো তোমার ডিভান টাইপের, ডিভানে বসছে, ডিভানে এই সাইডে না ওদের একটা জানলাটা হলো স্লাইডিং, ওই কাঁচের যে স্লাইডিং জানলাগুলি হয় আজকাল ওই রকম। টিভি দেখছে, আর ওই সাইডে মানে খালি মানে তোমার ওই লিভিং রুমটা ক্রস করে, বেডরুম ক্রস করে ঠাকুর ঘর, মানে মা পুজো করছে, ঠিক আছে। আর পর্দা বাগেরা সব খোলা ছিল, যেহেতু অন্ধকারই ছিল, পুরো গেট ফেট বন্ধ। তো হঠাৎ টিভি দেখতে দেখতে ওই কাচের জানলা মানে স্লাইডিং ডোরে না নক 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 হচ্ছে, ও না এরকম করে তাকিয়ে দেখে ছোট পিসির মেয়ে। তো বলছে তুই এখানে দাঁড়িয়ে আছিস, আয়। ও তো জানে পিসি আসবে আজকে, পিসি এসছে, আয়। হ্যাঁ, তো ছোট বোনটা বলছে, মানে পিসির মেয়েটা বলছে, ইশারা দিয়ে বলছে মানে আমি আসবো না, তুই আয়। তো আমি বলছি তুই খেপেছিস, আমি কি করে আসবো, জানিস না আমার উঠতে বসতে কষ্ট হয়, এখনো তো সেলাই শুকায়নি পুরোপুরি। হ্যাঁ, তো ডেকেই চলেছে। ইন দ্যাট টাইম ওর মাকে ডেকেছে, ও মা দেখো তো ছোট মানে ছোট পিসির মেয়ের নাম ধরে বলছে যে তুলতুলি এসছে, তুলতুলিকে দরজাটা খুলে দাও, আমাকে বাইরে ডাকছে। ও বুঝি জানে না যে আমার স্টিচ মানে কাঁচা এখনো সেলাইটা, আমি উঠতে বসতে আমার কষ্ট হয়। ওর মা এসছে, এসে বলছে তুলতুলি এসছে। উনি না দরজা খুলে পুরো উঠান বগেরা দেখেছেন। তো বলছে ওই তোর কি ভীমরতি হয়েছে? বলছে কেন? বলছে আমি না কখন থেকে মানে দরজায় তো লক করে রেখেছি। হ্যাঁ, তোর পিসি যদি আসে সবাই জানে ফোন করতে হবে, আমাকে তো ফোন করেনি। আমি তো ঠাকুর ঘরে ফোন নিয়ে গেছি, যেহেতু ওদের আসার কথা, ফোন করলে আমি দরজা খুলে দেবো। তুলতুলি দরজা মানে গেটের তালা না খুলে কি করে আসবে? অভয় বলছে সত্যি তো ব্যাপারটাও না মানে ভাবছে, বলছে দিদি, তখন আমি ভাবছি এটা কি সত্যি হ্যালুসিনেট করছি, হতে পারে। ঠিক আছে, চলো এই ইনসিডেন্টটা গেল। তারপর ওই দিন গেছে, পরের দিন ওর বাবা ফিরে এসছে ওই দিনের রাত্রে। আর আচ্ছা, ওই দিন পিসিরাও এসছে, তখন কিন্তু আর কোনো প্রবলেম হয়নি, ওই জিনিসটাই হয়েছে। তারপরের দিন সকালবেলা ওর বাবা ফিরে এসছে, তারপর দিন রাত্রের ঘটনা। যেহেতু অভয় আলাদা রুমে ঘুমায়, অভয়ের দরজাটা কিন্তু খোলা থাকে, যেহেতু অপারেশন হয়েছে না। আর পারতপক্ষে ওর মাকেও কষ্ট দিতে চায়নি, বলছে আমি ধরে ধরে ওয়াশরুমে চলে যাই, মায়ের উপর তো এমনিও প্রচন্ড চাপ যাচ্ছে। তো সেদিন কি হয়েছে, রাত্রে ঘুমিয়েছিলাম, হঠাৎ চোখ খুলে দেখি কি আমার দরজাটা তো আমি বললাম লক থাকে না, যেহেতু অপারেশন হয়েছে। তো ওটা আবজানো ছিল, দেখি দরজাটা পুরো খোলা। অ্যান্ড আমার মা তো শাড়ি পরে থাকে, শাড়ি পরে দাঁড়ানো। তো তখন আমি মাকে বলছি, ও মা, তুমি দাঁড়িয়ে আছো, কিছু বলবে আমায়? তো মা বলছে না, আমি তোকে দেখতে এসছি। তো বলছি যে দেখতে এসছো তো দাঁড়িয়ে আছো কেন, আমাকে ডাক দিতে। বলছে না, তুই ঘুমোচ্ছিলি, তুই বাথরুম যাবি, ঘুম থেকে উঠে গেছিস, চল বাথরুম যাবি। বলছে না, বাথরুম তো আমি যাবো না, হ্যাঁ জল তেষ্টা পেয়েছে, আমি এই তো জল খেয়ে নেবো, তুমি যাও শো গিয়ে, কতক্ষণ আর সারাদিন তো ধকল চোর যায়, আমারটাও তোমার টেক কেয়ার করতে হয়, পরিশ্রান্ত থাকো, যাও গিয়ে ঘুমিয়ে যাও। বলছে না না, আমি যখন উঠে এসেছি, তুই যখন রেগে গেছিস, চল তোকে বাথরুমে নিয়ে যায়। বলছে আমি এমনি সব দিনের বেলায় তোমার হেল্প নিই না, কষ্ট মষ্ট করে দেওয়াল ধরে ধরে হোক আস্তে আস্তে চলে যাই, আমি এখন কেন তোমার সঙ্গে যাব? অভয় মানে না করছে যে আমি যাব না, আর অভয়ের মা ইনসিস্ট করছে না না, চল 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 বাথরুমে চল, চল বাথরুমে চল। বাথরুমে আমার বাথরুম পাইনি, আমি যাবো কেন? এই কথোপকথন হতে হতে হঠাৎ অভয় শুনলো ওই রুম থেকে ওর মায়ের স্পষ্ট গলা অভয়কে বলছে, কিরে বাবু, তোর কি হয়েছে, তুই কার সঙ্গে কথা বলছিস? যখন শুনেছে, আর অভয় বলছে আমি না, আমি মানে ভূতের গল্প ভেবে যেগুলি শুনতাম, আর আমার চোখের সামনে কি হয়ে গেল দিদি, আমার চোখের সামনে উনি মানে ওই বিদ্যুৎ চমকালে একটা এরকম করে বন্ধ হয়ে যায় না, ওরকম ভাবে রিফ্লেক্ট হয়ে জিনিসটা গায়েব হয়ে গেল। অথচ উনি কিন্তু শাড়ি পরা আমার মায়ের গলায় আমার সঙ্গে কনস্ট্যান্টলি কথা বলে গেছে। এই দেখে আমি চিৎকার দেওয়া, আমি মানে ভয়ের থেকেও বেশি মানে আমি এক্সাইটেড হয়ে চিৎকার দেওয়া শুরু করেছি। মা বাবা দৌড়ে এসছে। তো বাবাকে বলছে, মাকে বলছে, মা তুমি মাত্র দাঁড়িয়ে ছিলে না, তুমি আবার ওই রুম থেকে আমাকে কি করে ডাকলে, আমার চোখের সামনে তো দাঁড়িয়ে ছিলে। তো মা বলছে না, আমি তো ঘুমে, তুই দেখছি কার সঙ্গে, তুই খালি তোর গলা শুনলাম, মনে হচ্ছে চিৎকার করে করে কার সঙ্গে কথা বলছিস। তোর বাবাকে বললাম কি হলো আবার ছেলেটা, তাই তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কার সঙ্গে কথা বলছিস। তো ও তো সব কথা খুলে বললো। তখন ওর মা বাবাকে বলে, জানো কালকে ওদের মানে ওনার ছোট ননদের কথা বললো, যে ওনার মেয়েকে বলছে ও নাকি দেখেছে, অথচ আমার লক করা ছিল, কি করে আসবে গো, দরজা বন্ধ লকিং অবস্থায় কি করে আসবে, আসার তো কোনো উপায় নেই, ও মেয়ে মানুষ। এমনি মানে ছেলে হলে না হয় দেওয়াল টপকে চলে আসতো, ও তো দেওয়াল টপকাতে পারবে না। তো পরের দিন সকালে ওর ঠাম্মিকে সব কথা, যেহেতু উনি শয্যাশায়ী বিছানার মধ্যে ছিল, সব কথা খুলে বলার পর তো ঠাম্মি বললেন যে ওই একটা বাড়ির কথা বললেন, ওদের কলোনিতেই আছে, হ্যাঁ ওনারা মা কালী পেয়েছেন। তো ওনারা নাকি নিজেরাই পুজো করেন, হ্যাঁ ব্রাহ্মণ দিয়ে না, মানে ওনাদের সেই আদেশই আছে যে তোমরাই পুজো করবে আমাকে, মানে মা আর কি আদেশ করেছেন মা কালী। তো
তো বলছে ওনাকে খবর দিয়ে আমার নাম দিয়ে বললেই যে এখন পুজো করে সে আসবে। যেহেতু উনি বয়োজ্যেষ্ঠা, পাড়ার অনেক পুরনো মানুষ, ওনাকে কিন্তু মানে অভয়ের ঠাকুমাকে কিন্তু প্রচন্ড মানে আর কি পাড়ার মানুষ। তো অভয়ের বাবা গিয়ে ওনাকে বলছে যে এরকম এরকম, অভয়ের বাবাকে তো চেনে, একই কলোনির যেহেতু, বলছে আসুন আসুন। তো বলছে এরকম এরকম মা ডেকেছে গো, আমার ছেলের সঙ্গে এই অবস্থা। তো বলছে ঠিক আছে চলুন। তো উনি যাওয়ার আগে ওই মায়ের ঘটের একটু মানে ফুল, আর ওরা যখন ঘটের জল চেঞ্জ হয় না প্রতি বাৎসরিক পূজা, ওরা না একটা শিশি করে রেখে দেয় এবং ওটার মধ্যে যেমন আধা হয়ে গেলে আবার নতুন জল এনে মিশিয়ে রেখে দেয়। আর এরকম উল্টা পুল্টা যদি কোনো মানে বাধা আসে বা এরকম ভয় পায়, তো বেশি মানে ক্রুশিয়াল স্টেজ হলে, ক্রিটিক্যাল স্টেজ হলে ওরা কিন্তু এই জলটা ছিটিয়ে দেয়, তারপর নাকি সব ঠিক হয়ে যায়। ভদ্রলোক গেছেন, গিয়ে তো সব কথা শুনলেন, শোনার পর তো অভয়কে মানে ওই ঝেড়ে ঠেড়ে দিলেন, ফু দিলেন, ফুল মায়ের ফুল ছুঁয়ে ওর সঙ্গে রাখতে বললেন এবং অভয়ের মাকে বললেন যে ইয়ে বৌদি আপনি না 11 দিন আপনার ছেলের সঙ্গে ঘুমোবেন। কারণ কি জানেন তো, মা যদি সঙ্গে থাকে কোনো অপদেবতা, কোনো শক্তি এমন নেই যে মায়ের আঁচল থেকে নিজের সন্তানকে নিয়ে যেতে পারে, কোনো সন্তানকে। তো আপনি 11 দিন পুরোপুরি অভয়ের সঙ্গে থাকবেন। অভয়কে বলবে যে এমনিও তো তোমার অপারেশন হয়েছে, তথাপিও বলবো 11টা দিন তুমিও কিন্তু ঘর থেকে একদম বের হইও না। আর কিছু রিচুয়ালস দিলেন আর কি, কি কি করতে হবে না করতে হবে। তখন উনি বললেন যে দেখো হতে পারে ও তো নার্সিং হোম থেকে এসছে, হতে পারে যে নার্সিং হোমে এরকম কোনো অতৃপ্ত আত্মা ওর পিছনে চলে এসছে। কিন্তু অভয় বলছে যে জানো দিদি দিদি, মানে নার্সিং হোম থাকাকালীনই হোক বা যেরকম হোক, আমি কিন্তু কোনো রকম ফিল করিনি নার্সিং হোমে, আমার কোনো রকম ফিল হয়নি যে ভয় পাওয়া বা সবসময় মেহসুস হওয়া। কিন্তু এটাও ঠিক, তখন তো সবসময় বাবা আমার সঙ্গে ছিল। হতে পারে যে আমার এমন তো না যে আমি যে কেমনি ছিলাম, হয়তো কোনো কারো এরকম মৃত্যু হয়েছে, হয়তো আমার সঙ্গে সে চলে এসেছে, হতেই পারে, কিন্তু এক্সাক্ট রিজন আমি জানি না, আমরা জাস্ট দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছি। তো এই ছিল অভয় নিয়োগের ঘটনা, যে কোনোদিনও বিশ্বাস করতো না, কিন্তু ওর সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছে। কেমন লাগলো আজকের ঘটনা প্লিজ জানাতে ভুলো না। জীবনের 1001 গল্প সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো সবসময়, এভাবেই ভালোবাসতে থাকো আমাদের। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।